সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে। আপনাদের সাথে আছি আমি সূচনা তিশা। অনুষ্ঠানটির মাধ্যমে আমরা শুনব উদ্যোক্তাদের সফলতা ও ব্যর্থতার গল্প। সফলতার পূর্ব শর্ত কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আপনারা নিশ্চয়ই রবার্ট ব্রুসের গল্পটি শুনেছেন। রবার্ট ব্রুস একদিন গভীরভাবে চিন্তা করছিলেন। অন্যমনস্কভাবে তার চোখ যায় গুহার দেয়ালের গায়ে। ভাঙা ফাটল দিয়ে তখন গুহার দেয়ালে পড়ছিল দিনশেষের মরা আলো। সেই আবছা আলোয় তিনি দেখতে পেলেন একটি ছোট্ট মাকড়সা বারবার দেয়ালের গায়ে জাল বোনার চেষ্টা করছে। একটু একটু করে জাল বোনে, তারপর হঠাৎই সবটা ছিঁড়ে ঝুলে যায়। কিন্তু মাকড়সাটি হাল ছাড়ে না, নতুন করে আবার জাল বোনার কাজ শুরু করে। এভাবেই নতুন উদ্যমে শেষ করে জাল বোনার কাজ। হ্যাঁ প্রিয় দর্শক, রবার্ট ব্রুসের গল্পের মাকড়সার মতো আমাদের প্রত্যেকের জীবনেই নানা সমস্যা, জটিলতা, সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতার দেখা মেলে। 5 বছর বয়সে বাবা হারানোর পর তার সংগ্রাম জীবন শুরু হয়। রান্নার দক্ষতার কারণে কোথাও কাজ পেতে অসুবিধা হয়নি ক্যানোনোল স্যান্ডার্সের, কিন্তু তিনি সবসময় চেয়েছেন নিজে কিছু করতে। রেসিপি বিক্রি করতে গেছেন, ব্যর্থ হয়েছেন। রেস্টুরেন্ট করতে গেছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন। কিন্তু তিনি দমে যাননি, বারবার চেষ্টা চালিয়ে গেছেন, সফলও হয়েছেন। সেই সফলতার নামই আজকের কেএফসি। সুপ্রিয় দর্শক, আমরা শুনব একজন নতুন উদ্যোক্তার গল্প, যিনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজ করছেন। চলুন তার মুখে শুনি তার উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প। আমার কোম্পানির নাম ট্রিপ 360 হলিডেজ। মূলত আমি আইটি ব্যাকগ্রাউন্ডের লোক, আইসিটি ইন্ডাস্ট্রি নিয়ে বেশি কাজ করতাম। তো এটা কাজ করতে যাওয়ার সময় আমাকে প্রচুর বাইরে ট্রাভেল করা লাগতো। একদিন অনলাইনে একটা স্ট্যাটিক্স পড়ছিলাম, সময়টা ছিল 2015-16 সেই সময়কার ঘটনা। তো স্ট্যাটিক্সটা যখন আমি পড়ি, তো সেখানে একটা জিনিস আমাকে খুব আকর্ষণ করে। সেটা কেমন? সেটা হলো যে এই ইন্ডাস্ট্রিতে সারা ওয়ার্ল্ড ওয়াইডে সবচেয়ে বড় লার্জেস্ট বিজনেস হয় হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। তো যেখানে ধরুন এত বড় একটা ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে অ্যাক্টিভ করা আছে, আর কাজ করার যেহেতু সুযোগ আছে এবং আইটির সাথে এটা অনেকাংশেই জড়িত। টোটাল টিকেটিং বলেন, তারপরে আপনার হোটেল বুকিং বলেন, বা আপনার ট্যুর প্যাকেজিং বলেন, সব কিছুর সাথেই কোনো না কোনোভাবে আইটি রিলেটেড। তো ওই ভাবনা থেকে আসলে যাত্রাটা শুরু, এবং আস্তে আস্তে আমরা আমাদের এই কোম্পানিটাকে ডেভেলপ করি। পাশাপাশি বাংলাদেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে লেখাপড়া শুরু করি। প্রথম দিকে চ্যালেঞ্জটা ছিল লাইসেন্সিং চ্যালেঞ্জ। মানে সেই সময় এত সহজ ছিল না যে লাইসেন্সগুলো বের করা। আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রি করতে গেলে বেশ কিছু লাইসেন্স লাগে। যেমন 1 নম্বর লাইসেন্স লাগে যদি আপনি এয়ার টিকেটিং করেন, তখন আপনার সিভিল এভিয়েশন লাইসেন্স লাগে। তারপরে লাগে হচ্ছে IATA, এটা লাইসেন্স লাগে। সো এই দুটো লাইসেন্স প্রথমে শুরুতে খুব চ্যালেঞ্জ ছিল। তারপরে যখন আমি ট্যুর অপারেশনে যাই, তখন যে চ্যালেঞ্জটা ছিল এবং এখনও আছে, সেটা হলো যে রিকগনিশন চ্যালেঞ্জ। রিকগনিশন চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনি একজন আমাদের দেশে ট্রাভেল ইন্ডাস্ট্রিকে আসলে নানাভাবে সংজ্ঞায়িত করা হয়। তো এটার মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো বা যে কোম্পানিগুলো, ধরেন আপনার যেমন বিদেশে হচ্ছে যে একটা সে ট্রাভেল এজেন্ট হয়, ট্যুর অপারেটর হয়, অথবা আপনার ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি হয়। তো এদের জন্য একটাই লাইসেন্স হয়, যে লাইসেন্সটা দিয়ে সে সব কিছু অপারেট করতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা হয়ে যায় যে আমি যদি টিকিট বিক্রি করি তাহলে এক ধরনের লাইসেন্স, কিন্তু আমি যখন ট্যুর অপারেট করব তখন সেটা আবার অন্যভাবে সংজ্ঞায়িত হয়। যে ট্যুর অপারেটরদের আসলে একটা ট্রেড লাইসেন্সের বেশি, আর গভর্নমেন্টের কোনো লাইসেন্স বা কোনো রিকগনিশন নাই কিন্তু। সো সেই ক্ষেত্রে বলা হয় যে যাদের লাইসেন্স আছে ওরা বলে যে ট্যুর অপারেটররা আসলে অবৈধ। এটা একটা বড় সমস্যা।
উইদাউট লাইসেন্সে আসলে আমরা যখন বাইরের দেশগুলোতে আমরা আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করি বা আমরা যখন বলি যে তোমাদের প্যাকেজ আমরা বিক্রি করব বা রিসেল করব, সো তখন তারা কিন্তু আমাদের রিকগনিশনটা চায় যে আমাদের কি লাইসেন্স আছে। যেহেতু আমাদের কোনো লাইসেন্স নাই, ওদের সাথে আমাদের ওইভাবে কাজটা আমাদের করা যায় না। এটা একটা প্রথম সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, সেটা হলো যে ধরুন আপনি একটা প্যাকেজ করছেন, একটা প্যাকেজ তো এটা আপনি যদি ইনবাউন্ড হয়, মানে বাংলাদেশে যদি বিদেশিরা আসে, সেক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো আমাদেরকে টাকা পেমেন্ট করা লাগবে। তো সেটা একটা যে চ্যানেলটা আছে যে ওরা অনলাইনে পেমেন্ট করছে বা ওয়্যার ট্রান্সফার করছে বা যেটাই হোক, বাট সেটাতে এত সহজে আমার অ্যাকাউন্টে আসলে টাকাটা ঢোকে না। তো এই টাকাটা আমার অ্যাকাউন্টে নিতে হলে আমাদেরকে প্রচুর ডকুমেন্ট শো, প্রচুর প্রুফ শো করা লাগে যে টাকাটা কেন আসছে, কী কারণে আসছে, কী পারপাজে আসছে। এবং এইটা আসলে ওয়ান কাইন্ড অফ ফরেন কারেন্সি আর্নিংয়ের একটা সোর্স। বাইরের কোম্পানিগুলো যখন আমাদেরকে পেমেন্ট করবে, সে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট সিস্টেমটা আসলে অত স্মুথ না। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশ থেকে প্রচুর লোক কিন্তু আউটবাউন্ড করে, মানে আউটগোয়িং হয়, বাইরে বেড়াতে যায়, সারা বছরই যায়। তো এই মানুষগুলো যে যায়, এদের যে পেমেন্টটা আমাদেরকে করা লাগে, সে পেমেন্ট করার জন্য কোনো প্রপার চ্যানেল নাই। এটা আরেকটা চ্যালেঞ্জ। বাংলাদেশ একটা ভালো মুসলিম ট্যুরিজম ইন্ডাস্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ আছে। তো কারণ মিডল ইস্টরা যেমন ধরুন যে আমাদের তো 2 কোটি লোক আপনার মিডল ইস্ট বা অন্যান্য দেশে চাকরি করে। সো বাংলাদেশ নামটা ওদের কাছে খুবই পরিচিত। এখন ওদেরকে যদি আমাদের দেশ যদি ব্র্যান্ডিং করে যদি সেই সুযোগটা ওপেন করে দেয়, তাহলে ওরাও বাংলাদেশে আসবে, বাংলাদেশ দেখবে, বাংলাদেশকে আমরা শোকেস করব এবং সেটার ফরেন কারেন্সি আর্ন করবে বাংলাদেশি। আমার স্বপ্নটা অনেক বড়। স্বপ্ন বড় মানে ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় বড় ট্রাভেল কোম্পানি বিজনেস করে গভর্নমেন্টকে যেমন সাপোর্ট করে, নিজেরও সেরকম একটা সাপোর্ট হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমি যেহেতু আগেই বলেছিলাম যে ইন্ডাস্ট্রিটা অনেক বড়, কিন্তু এই বড় ইন্ডাস্ট্রিটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। সো বাংলাদেশের একটা ছোট্ট একটা কোম্পানি ট্রিপ 360 হলিডেজ কেন একটা গ্লোবাল একটা কোম্পানি হতে পারবে না? তো আমার আসলে স্বপ্নটা ওই জায়গাটাতে যে ওয়ার্ল্ড ওয়াইড যাতে কোম্পানিটা অনেক বড় একটা জায়গা দখল করে নিতে পারে। শুনলেন তো একজন উদ্যোক্তার কথা, যিনি তার মেধা এবং অধ্যবসায়ের মাধ্যমেই সামনে এগিয়ে যান এবং আশেপাশের অনেক ধরনের সহযোগী তার হাতের ছোঁয়াও পেয়ে থাকেন। চলুন দর্শক, এক নজরে জেনে নেই ই কমার্স ব্যবসা সংক্রান্ত একটি টিপস। নতুন যারা শুরু করার প্ল্যান নিয়ে আগাচ্ছে তাদের নিকট আমার আহ্বান, জাস্ট স্টার্ট নাও। আজ থেকে শুরু করুন, পেজ খুলুন, বিজনেস শুরু করুন। ইনশাল্লাহ আগামী 5 বছর পরে আপনিও একজন সফল উদ্যোক্তা হিসেবে থাকবেন এবং আপনার গল্প শুনে আবার অনেকেই উৎসাহিত হয়ে এই বিজনেসে যোগ দিবেন। আপনারা চাকুরির পিছনে বছরের পর বছর সময় নষ্ট না করে আপনারা নিজে উদ্যোক্তা হন, একটা বিজনেস শুরু করেন। উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্স আপনি অনেককে চাকরি দিবেন। একটা সময় ছিল যখন খুব অল্প সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করত। সেই সময় গড়ে উঠেছিল নানা অনলাইন ভিত্তিক স্টার্টআপ। দীর্ঘপথ পাড়ি দিয়ে আজ তারা সফলও হয়েছেন। তারই মধ্যে একজন AKM মাসরুর, যিনি বিডি জবসের প্রতিষ্ঠাতা। চলুন তার কাছে শুনি তার ব্যবসা পরিচালনা কতটা সহজ এবং যুদ্ধের ছিল। আমরা কিন্তু শুধুমাত্র যে জব অ্যানাউন্সমেন্টের জন্য এই প্ল্যাটফর্ম, এটা যখন আমরা শুরু করলাম তখন ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে তার ওভারঅল একটা রিক্রুটমেন্ট টুল হিসাবে বেশিরভাগ কোম্পানি ব্যবহার করে। যেমন আমাদের এখানে অনলাইন টেস্টিংয়ের একটা ব্যাপার আছে, আমাদের এখানে ভিডিও রেজুমি বা ভিডিও অ্যাপ্লিকেশন এগুলির ব্যাপার আছে, এবং এখানে কোম্পানিগুলো কিন্তু খুব ইজিলি তার অনেক কোম্পানি হয়তো 500-600 মতো অ্যাপ্লিকেশন রিসিভ করে, সে খুব অল্প সময়ে আমাদের এখানে তার এই সিভিগুলোকে শর্টলিস্ট করতে পারে, বিভিন্ন প্রসেসের জন্য মানে অর্গানাইজ করতে পারে। তো এই জিনিসগুলোই কিন্তু আসলে জন্যই আসলে
কোম্পানিগুলো আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে। শুধুমাত্র যে জব অ্যানাউন্সমেন্ট বা নিজের ব্র্যান্ড প্রমোশন এটা একটা পার্ট, বাট মেইন বেনিফিটটা কিন্তু সে আসলে পায় এই এতগুলো যে সিভি সে বা অ্যাপ্লিকেশন সে পেলো সেগুলি যাতে সে ম্যানেজ করতে পারে। তো আমরা মনে করি যে আগামী দিনগুলিতে আরও অনেক নতুন নতুন ফিচার আমরা আনবো, যেখানে আসলে এই রিক্রুটমেন্ট ব্যাপারটাকে অনেক বেশি স্মার্টলি কোম্পানিগুলি ম্যানেজ করতে পারবে, এবং আমাদের যারা জব সিকার আছে তারাও যাতে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে। এবং তাদের জন্য আমরা বেশ কিছু ভ্যালুয়ের সার্ভিস আনছি, যেগুলো আগামী দিনগুলোতে আপনারা দেখতে পারবেন, এবং আমরা আশা করি যে ওভারঅল এমপ্লয়মেন্ট মার্কেটে আমরা একটা পজিটিভ ভূমিকা রাখতে পারবো। আমরা বর্তমানে বিডি জবসে যে টেকনোলজি ব্যবহার করি সেই টেকনোলজির মাধ্যমে এখনও আসলে একটা জব সিকার বা একটা এমপ্লয়ার যেই কাজগুলি করতে চায় তার জন্য বিভিন্ন ফিল্টারিং ফিচার্স আমরা রেখেছি। কেউ হয়তো সে কথা অ্যাকাউন্টিংয়ের জব চায়, সে আমাদের সাইটে সে সব অ্যাকাউন্টিংয়ের জব দেখতে পাবে। আবার আমাদের কোনো এমপ্লয়ার যদি চায় যে একটা অ্যাকাউন্টিংয়ের একজন প্রফেশনালকে নিবে, সে তার বিভিন্ন ধরনের একাডেমিক কোয়ালিফিকেশান, সে কেউ যদি চায় সিএ বা আইসিএমএ, তারা সেভাবে ফিল্টার করার অপরচুনিটি আছে। বাট ভবিষ্যতে আমরা আসলে এআই এবং মেশিন লার্নিং টেকনোলজি নিয়ে আমরা অলরেডি কাজ করছি, এবং আমরা হয়তো আগামী দিনগুলিতে এই টেকনোলজিগুলি আসলে আরও বেশি ব্যবহার করব, যাতে আসলে অলরেডি আমাদের যে ডাটা আছে এমপ্লয়ারের এবং জব সিকারের, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে অটোমেটিক এক ধরনের ম্যাচিং হয়ে যাবে, যাতে এমপ্লয়ার বা জব সিকার খুব বেশি টাইম দিতে না লাগে তার এই পার্টিকুলার তার পছন্দের কোনো জিনিস সার্চ করতে বা ফিল্টার করতে। এটা অলমোস্ট কাইন্ড অফ এআই ড্রিভেন অটো ফিল্টার্ড একটা ম্যাচিং কিন্তু আমরা আগামী দিনগুলোতে নিয়ে আসবো। অলরেডি আমরা কাজ করছি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা এখন আছে সেটা হচ্ছে আমাদের যে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বার হচ্ছে, তাদের জন্য আসলে সুন্দর একটা চাকরির ব্যবস্থা করা। তো এই একটা বড়দের চ্যালেঞ্জ আছে, সেখানে আমাদের আসলে সবাইকেই কাজ করতে হবে। আমরা জানি যে আসলে সারা বিশ্বেই ই কমার্সটা গত কয়েক বছরে ব্যাপকভাবে গ্রো করেছে। পার্টিকুলারলি কোভিডের সময় এবং কোভিডের পরে আমরা দেখেছি যে পার্টিকুলারলি আমাদের যারা আরবান পপুলেশন আছে, মেট্রো পপুলেশন, তাদের মধ্যে ই কমার্সটা অনেক বেশি এখন জনপ্রিয়। তো বাংলাদেশেও আসলে হচ্ছে, যদিও বাংলাদেশের মার্কেটটা অনেক ছোট, বাংলাদেশের অনেক চ্যালেঞ্জও আছে, বাট আমি অত্যন্ত আশাবাদী যে আগামী কয়েক বছরে ই কমার্সটা আরও অনেক বড় আকার ধারণ করবে। তরুণ উদ্যোক্তাকে আমার সবসময় পরামর্শ থাকে যে আপনার বিসি ফান্ড পেলে পাবেন, কিন্তু বিসি ফান্ড না পেয়েও যাতে আপনি কোম্পানিটা নিজের রেভিনিউ থেকে, নিজের প্রফিট থেকে টিকিয়ে রাখা যায়, সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অতএব অপ্রয়োজনীয় কোনো খরচ করা উচিত না প্রথম আর্লি স্টেজে, এবং যত এফিসিয়েন্টলি আপনার যতটুকু ক্যাপিটালই আছে, যত ক্ষুদ্র ক্যাপিটালই আছে, তত এফিসিয়েন্টলি ব্যবহার করা যায় সেটাকে আসলে চিন্তা করতে হবে, এবং প্রফিটেবিলিটির দিকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কারণ আসলে যদি সবসময় আপনিও বাইরের ক্যাপিটালের উপর ডিপেন্ড করে থাকেন, আজকে হয়তো ক্যাপিটাল পাচ্ছেন, কালকে ক্যাপিটাল নাও পেতে পারেন। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের টেকনোলজি সেক্টরের ভবিষ্যৎ বা আমাদের ই কমার্স সেক্টরের ভবিষ্যৎ আসলে ডিপেন্ড করছে আমাদের এই লক্ষ লক্ষ তরুণদের উপরে। কারণ আমরা দেখেছি যে আমাদের অতীতেও বাংলাদেশের তরুণরা অনেক উদ্ভাবনী জিনিস তৈরি করেছে, এবং এই উদ্ভাবন বা ইনোভেশনের যে ক্যাপাবিলিটি, এটা আসলে এক ধরনের ইউনিকনেস আমি বলবো আমাদের দেশের তরুণদের। তারা যে কাজটা করছে তাদেরকে যদি আমরা রিকগনাইজ করি এবং সঠিকভাবে গাইডেন্স করতে পারি, আমি আশাবাদী যে আমরা একটা সুন্দর টেকনোলজি সেক্টর তৈরি করতে পারবো, এবং এটাই আমাদের ইকোনমির একটা শক্ত ভিত আগামী দিনগুলিতে তৈরি করতে পারবো। পরিশেষে একটি কথাই বলবো, জীবনের যে কোনো অর্জনেই আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী এবং অধ্যবসায়ী। পরিশ্রম ছাড়া জীবনের কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। তাই একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। জীবনে বাধা আসবেই, সেই বাধাকে চ্যালেঞ্জ করে সামনে এগিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় পরাজয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।